বিজেপিতে যোগ দিতে চেয়ে ইচ্ছা প্রকাশ প্রাক্তন মন্ত্রীর। বেসুরো তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন তৃণমূলের প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র। 4 বারের বিধায়ক এবং 2 ফুল টার্মের মন্ত্রী সৌমেন মহাপাত্রর সাথে বিধানসভার পূর্বেই দলের সাথে দূরত্ব বাড়ছিল। শুভেন্দু অধিকারীকে কুকথা বলতে পারবেন না, এমন বক্তব্যের পরই দল তাকে ব্রাত্য করে দেয়। শেষ 3 বছর দল তাকে ব্রাত্য করেই রেখেছিল। মন্ত্রিত্ব থেকে তারপর জেলা সভাপতির পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় রাজ্য তৃণমূলের পক্ষ থেকে। বিধানসভায় হারের পরই কার্যত বেসুরো প্রাক্তন মন্ত্রী সৌমেন মহাপাত্র বলেন, তৃণমূলের ভাঙন অবশ্যম্ভাবী। দলটা কর্পোরেট কালচারে চলছিল। মন্ত্রী হওয়া সত্ত্বেও তারা চাইলেও মমতা ব্যানার্জির সাথে অভিষেকের সাথে দেখা করতে পারতেন না, সমস্যার কথা তুলে ধরতে পারতেন না। দল থেকে কাজ করিয়ে নিয়ে হঠাৎ পদ থেকে সরিয়ে দেওয়া কালচারে পরিণত হয়েছিল। না চাইলেও অভিষেক ব্যানার্জিকে সেনাপতির সম্মান দিতে হতো। শুভেন্দু অধিকারী বাধ্য হয়ে দল ছেড়েছিলেন। তবে শুভেন্দু অধিকারীর কাজের প্রশংসা করে প্রাক্তন মন্ত্রী বলেন, কার্যক্ষেত্রে শুভেন্দু অধিকারী অজয় মুখার্জির পর মুখ্যমন্ত্রী হয়েই বিপ্লব এনেছেন। যদি বিজেপি চায়, তিনি বিজেপিতে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন। যদি শ্রমিক ভট্টাচার্য চান, যদি শুভেন্দু অধিকারী চান, তিনি সামান্য কর্মী হিসেবে জনগণের জন্য কাজ করতে চান। যেভাবে আপনি যে দলটা করতেন, সেই দলের যে ভাঙন, এইটা কেন হলো বলে আপনি মনে করছেন? দেখুন, ভাঙন আসলে পঞ্জিত ক্ষোভ এতদিন প্রকাশ পায়নি, দিক দিক করে জ্বলছিল, এবং সেটা প্রথম 5 বছরে নয়, তারপরেই যে 10 বছর সেটা জ্বলছিল। আজকে সেটা তার বহিঃপ্রকাশ। সেই বহিঃপ্রকাশের ফলেই আজকে দেখবেন বিধান পরিষদ দলেও সেখানেও ভাঙন, এবং সে ভাঙন ভীষণ চওড়া। আবার সাংসদদের ক্ষেত্রেও যদি ধরেন, বড় এবং চওড়া। এছাড়াও সাধারণ যারা আছেন, কর্মী সমর্থক, তাদের মধ্যেও কিন্তু ভাঙনে একটা বিশাল ছাড়া, শুধু সময়ের অপেক্ষা। দেখা গেল যে বিধায়কদের মধ্যে হচ্ছে এরকমভাবে অনৈক্যের ছবি, আলাদা একটা তারা দল করতে যাচ্ছে। সাংসদদের মধ্যেও একই রকমভাবে আলাদা ছবি। কে আসল তৃণমূল, কে তৃণমূল, একটু বোঝা মুশকিল। হ্যাঁ, দেখুন, সাংসদরা যেটা করছেন আর বিধায়করা যেটা করছেন, এটা তারা প্রমাণ করবেন কে আসল কে নকল। কিন্তু সংখ্যাধিক্য যেটা বলে, আপনার ডেমোক্রেসিতে যা আছে, সংখ্যাধিক্য যেখানে 2/3 থাকবেই, তারা সেই দলের প্রতিনিধি হিসেবে গণ্য হবে। এরপর তারা প্রমাণ করবেন সংগঠন কার কাছে থাকবে না থাকবে, সেটাও তারা প্রমাণ করার দায়িত্ব তাঁদের। তবে যারাই প্রতিনিধি হয়েছেন সবাই তো আমাদের মতো, আমি তো সাধারণ সমর্থক, এবং এখন আমার মুক্ত বিহঙ্গ আমি। এ কারণেই আমি যে দলটি করতাম তার কোনো দায়িত্বেও নেই। যতদিন দায়িত্বে ছিলাম তার শেষ দিকটা অন্তত 4.5 বছর ধরে দেখেছি দল থেকে একের পর এক আমাকে কোণঠাসা করা, একের পর এক আমাকে দলের দুঃসময় তখন জেলার দায়িত্ব দিয়ে দেওয়া, আবার আমি জানি না কোন অকারণ, কি কারণ হঠাৎ সরিয়ে দেওয়া। এটা একবার নয়, একাধিকবার হয়েছে। মানে কাজ করিয়ে নেওয়া হলো। আবার কোনো এক সময় কর্পোরেশনে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, আমি জানতেই পারলাম না, এক রিটায়ার্ড আমলাকে সেখানে বসিয়ে দেওয়া হলো আমার অজান্তেই। অতএব দল যা করবেন সেই সিদ্ধান্ত তারা নেবেন অবশ্যই, কিন্তু যার প্রতিই খাড়া নামছে তাকে তো জানাতে হবে। তো এইরকমভাবেই দলে আজকে যারা বিদ্রোহ করছেন, তারাও তাদের যে প্রকাশ করেছেন সেই প্রকাশে কোনো গুরুত্ব পাননি। সেই গুরুত্ব প্রকাশ করতে গেলেই নানা রকম খাড়া নেমে আসার সম্ভাবনা। তো আমি আমার ব্যক্তিগতভাবে দেখেছি বিগত 4.5 বছর ধরে যেভাবে আমার উপরে অন্যায় বলবো না, তাদের চোখে যারা তখন ছিলেন তাদের চোখে সেটা ন্যায়, কিন্তু আমার কাছে হয়েছে পীড়াদায়ক, কষ্টদায়ক। তাই এখন বলবো যে যারা করছেন এরা যে খুব অপ্রিয় কিছু করছেন তা নয়, এটা করার দরকার ছিল।
আমি সমর্থন করি তারা যেটা করছে। শুনবো আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আপনারা যাকে আদর্শ মেনে দলটা করেছিলেন, কোথাও কি সে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে রাজটা অভিষেক ব্যানার্জির হাতে যাওয়ার পরেই আপনাদের দলের এই যে এখন সবাই বলছেন সকল অধঃপতন বা সকল যে মানে বাইরে চলে যাওয়ার ফলে বিদ্রোহী হয়ে ওঠা একাধিক বিধায়ক, একাধিক মন্ত্রী, প্রাক্তন যারা একাধিক সাংসদ, সেইটা কোথাও পরিগণিত হয়েছে? দেখুন, যিনি সর্বময় নেত্রী, তিনি ভারতবর্ষের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী, তিনি ব্যাটন কার হাতে দেবেন, সেই ব্যাটন দিলে দলের কতটা উপকার হবে কিংবা দলের ক্ষতি হবে সেটা জাজ করার দায়িত্ব ছিল তাঁর। আপনারা কখনো পরামর্শ দেননি? আমাদের পরামর্শ দেওয়া তো দূরের কথা, আমাদের কথা বলারই সুযোগ ছিল না। আমার মতো, আমি অন্তত আমার ক্ষেত্রে জানি, বহুবার চেষ্টা করেছি, আমি বহুবার চিঠির মাধ্যমেও জানিয়েছি, কিন্তু প্রতি উত্তর কিছু পাইনি, এবং সাক্ষাতেরও চেষ্টা করেও সে চেষ্টা বিফল হয়েছে। কার সঙ্গে? আমার সব যিনি নেত্রী তার সঙ্গে, এবং সকল যাকে আমাদের বলতে হতো তিনি প্রধান সেনাপতি, পরোক্ষভাবে যার হাতে বা প্রত্যক্ষভাবে যার হাতে ব্যাটনটা ধরিয়ে দেওয়া হয়েছিল, এবং ব্যাটন ধরিয়ে দেওয়ার জন্যেই এত সমস্ত কর্মকাণ্ড তার কাছেও আমি জানিয়েছি, কারণ তিনি দলের সাধারণ সম্পাদক সর্বভারতীয়, কিন্তু কোনো প্রতি উত্তরও পাইনি, এবং সেখান থেকে কোনোভাবে আমাকে যোগাযোগও করা হয়নি। কোথাও কি মনে হচ্ছে যে এতদিন পরে এসে যে রাজনীতির পরিমণ্ডল থেকে তৃণমূল কংগ্রেস দলটা যখন কর্পোরেট একটা সংস্থার হাতে চলে গেল, তখন রাজনীতির যে মূল স্রোত বা রাজনীতির যা কালচার, সেটা কোথাও বিনষ্ট হলো? আমরা যখন 2011-এ ক্ষমতায় আসি, তখন তো 187 জন আমরা জিতেছিলাম। কর্পোরেটের দরকার ছিল কি? কর্পোরেটের এই যে পরামর্শ নেওয়া, আমার তো মনে হয় সেখানে আমি দুর্নীতির গন্ধ পাই। এখনও যদি বলেন, আমি আইপ্যাকের যারা ছিলেন অনেক কনিষ্ঠ, তারা যেভাবে পরামর্শ দিতেন, আর মাটিতে থেকে যারা রাজনীতি আমরা করেছি, কেশপুর থেকে আরম্ভ করে, নেতাই থেকে আরম্ভ করে সমস্ত জায়গায় যে আন্দোলন হয়েছে, এত মানুষের প্রাণ গেছে, যারা শহীদ হয়েছে, তাদের ওপর দিয়েই তো নেতা তৈরি হয়েছে। তখন আমাদের নেত্রী দিদি, তার মুখ দেখে তিনি আন্দোলনের প্রতীক, তাকে দেখে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম। বহু সাধারণ কর্মী, তাদের প্রাণ, আবার কারো কারো ত্যাগ তিতিক্ষা, এখনও আমি বলবো কেশপুরে হাসমত, দুটো হাত তার কাটা, তাকে কতটা গুরুত্ব দেওয়া হয়েছে। কেশপুর নেতাই, এইসব জায়গায় যারা শহীদ হয়েছে, শুধু একটা শহীদ দিবস পালন করা আর তৃণমূল ভবনের নামটা লিস্ট করে রেখে দেওয়া, 21শে জুলাই তাদের মঞ্চে ডাকা, এর বাইরে কি করা হয়েছে? তাহলে এই সমস্ত যাদের উপর দিয়ে ভর করে আমরা চললাম, তাদেরকে গুরুত্বহীন করা, আমি তো সাধারণ কর্মী ছেড়ে দিন, আমার আর কতটুকু আছে, কিন্তু আমি জানি দলের প্রতিষ্ঠা লগ্নে আজ প্রয়াত হয়েছেন আমাদের মুকুল রায়। মুকুল রায় জানেন, দলটা যেদিন তৈরি হলো তার পরদিন থেকে তৃণমূল ভবন যখন প্রতিষ্ঠা হলো, 4 জন তখন ওখানে কাজ করতেন। সেই কর্মীদের বেতন দেওয়ার পয়সা ছিল না। আমি তখন তরুণ অধ্যাপক। মুকুল রায় তিনি বললেন, আমি প্রতি মাসে তাদের 2000 করে টাকা, তখন মানে 8000 টাকা কলেজের মাইনে পেয়ে গিয়ে দিতাম, তাদের মাইনে হতো। এখন কর্পোরেটদের পেছনে অনেক টাকা খরচ করা হচ্ছে। আমার তখন স্কুল সবে, আজকে 27 বছরের স্কুল, এই স্কুল প্রতিষ্ঠা হয়েছে। ঠিক প্রতিষ্ঠার পরে পরেই আমি একটা নতুন ফ্যাক্স, নতুন তখন ঢাউস জেরক্স মেশিন, মুকুল রায় বললেন আমাদের এখানে কিছু নেই, আমি নিজে পৌঁছে দিয়ে এসেছিলাম। এইটা অবিভক্ত মেদিনীপুরের থেকে, যেহেতু তার সংযোগস্থল, এখানে হাজার হাজার তখন তদানীন্তন বামভ্রাটের দ্বারা আক্রান্ত কর্মী তারা আসতেন, তাদের খাওয়া দাওয়ার দায়িত্ব তখন দিদি ডাইরেকশন দিতেন, সে দায়িত্ব আমি পালন করেছি।